আমি না বড্ড শিকেলে। প্রথমবার নির্দেশনা। এতদিন শ্রোতারা আমাকে গানে ও মিউজিক ভিডিওতে দেখেছেন, এবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি। রবি যাপন অনেক দিন স্বপ্ন ও পরিকল্পনা আজ বাস্তবে রূপ নিচ্ছে। আশা করি সব সময়ের মতোই নতুন ও দায়িত্বেও সবার ভালোবাসা ও সমর্থন পাব। রবীন্দ্র যোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়েই আমার শুরু। বলা যায় তার গানেই মানুষ আমাকে চিনেছেন। আমার প্রথম নির্দেশনাতেও রবীন্দ্রনাথ ঠাকুরকে বেছে নিয়েছি। চোখের বালি পাঠ করা হবে, মাঝখানে কিছু সংলাপ, পাশাপাশি 7টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা। এভাবে সাজানো হয়েছে এই মিউজিক্যাল অডিও ড্রামা। আয়োজনের দ্বিতীয় পর্বে আমার এক পারফরমেন্স রয়েছে অস্ট্রেলিয়া সফর। সিডনির কনসার্ট আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। দেশের বাইরে আগেও পারফর্ম করা হয়েছে, তবে এটা ছিল আমার প্রথম টিকিট শো। আমি একাই পারফর্মার, তারপর মিলনায়তন পূর্ণ ছিল। আয়োজকেরা জানিয়েছেন কয়েকদিন আগেই টিকিট সোল্ড আউট হয়ে যায়। প্রবাসীরা আসলে আমাদের মধ্যে সে দেশের মাটির গন্ধ খুঁজে পান। এটা আমাকে আপ্লুত করেছে। পরের গন্তব্য। বেশ কিছু আয়োজন নিয়ে কথা চলছে। অস্ট্রেলিয়াতেই আরেকটি শোর কথা ছিল, কিন্তু নিজের কিছু কাজ থাকায় ফিরতে হয়েছে। জাপান, কানাডা ও দুবাই থেকে অনুষ্ঠানের প্রস্তাব পেয়েছি। আশা করি ঈদের পর সব কিছু জানাতে পারবো। প্রসঙ্গ কি করে তোকে ছুঁই ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি। গানটা ব্যাপক হিট না হলেও অনেকেই ভালো লাগার কথা জানিয়েছেন। এই গানের কথা ও সুরের দারুণ মেলোডি আছে। গানের কথার মধ্যে প্রেমিক হৃদয় না পাওয়ার হাহাকার উঠে এসেছে। NI বুলবুলের কথা। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রোহান রাজ। পুরনো দিনের গান আমার পেশা হলেও আমি তো তা করি ভালো লাগার জায়গা থেকে। ছোট থেকে পুরনো গান শুনে বড় হওয়া। হঠাৎ গুনগুন করে উঠলেও আমি সেগুলোই গাইতাম। তাই ভালো লাগার গানগুলোই বেছে নিয়েছিলাম। মা যখন রান্নাঘরে কাজ করতেন মান্নাদের গান বাজত, বাবা যখন কম্পিউটারে কাজ করতেন নচিকেতা থেকে পুরনো বাংলা সিনেমার গান শুনতেন। এভাবে পুরনো গানের প্রতি ঝোঁক। 2008-9 সালের ওস্তাদ রফিক মাহমুদুল্লাহর কাছে গান শেখার শুরু করি। তিনি আমাকে সম্পূর্ণ ভিন্ন এক ঘরানার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন আমি গজল, কাওয়ালি, লালন গীতি শোনা শুরু করি। গানগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। এভাবেই পুরনো গানের সঙ্গে যোগাযোগ। ভালো লাগার জায়গাটা এখনও রয়ে গেছে। আর আমি না বড্ড শিকেলে। পুরনো জিনিসপত্র ব্যবহার করি, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না। আড্ডা দিতেও আমার ভালো লাগে না। প্রতিক্রিয়া। যেহেতু একই ইন্ডাস্ট্রি শেয়ার করি, অনেকের সঙ্গেই দেখা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে গীতিকার, সুরকার যতজনের সঙ্গেই দেখা হয়েছে সবাই যে আমার এই ভিন্ন গায়কটি পছন্দ করেছেন তা কিন্তু নয়। কাল আমার কোনো গানও যদি অন্যভাবে কেউ গান আমারও খারাপ লাগতে পারে। প্রশংসা থেকে বড় কথা সে স্নেহটা পাই, তারা আমাকে পরিবারের সদস্য মনে করেন, এটাই বড় পাওয়া। সীমানা পেরিয়ে। কলকাতায় আমার যোগাযোগটা সঙ্গীতারোজক অরিন্দম দা মাধ্যম। একদিন উনি আমাকে ফোন করে একসঙ্গে কাজের প্রস্তাব দেন। আমরা তখন দেখা করতে চাই।
দাদা তখন ঢাকায় ছিলেন। উনি আমাকে সেদিন রাতেই দেখা করতে বলেন। আমরা দেখা করি। উনি তখন আমাকে নিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত পরিকল্পনা করার কথা জানান। এরপর ওনার সঙ্গে দেখেছি রূপসাগরের গানটি করার হয়। পরবর্তী সময়ে আমরা জানতে পারি এটা রবীন্দ্রসঙ্গীত নয়, এই গানটা তখন বাদ পড়ে। এরপর অরিন্দম দাদার মাধ্যমে প্রযোজনা সংস্থা SVF এর সঙ্গে যোগাযোগ। তাদের মাধ্যমেই প্রেম ট্রেম সিনেমার তাকে অল্প কাছে রাখছি। চিনি 2 সিনেমায় তুমি জানতেই পারো না, কুলের আচার সিনেমায় ভুল করেছে ভুল গাইলাম। প্লেব্যাকে কম কেন? কলকাতায় যে আমি নিয়মিত কাজের প্রস্তাব পাই না তা কিন্তু নয়, এপার ওপার দুই পারের নিয়মিত কাজের প্রস্তাব আসে। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি গানকে টেস্ট করে প্রাধান্য দিই। অনেকে হয়তো মনে হয় এই গানটা আমার গলায় বেশ যাবে, কিন্তু আমার শুনে মনে হয় আমার সঙ্গে যাবে না। এরকম বেশ কিছু প্রস্তাব নিয়মিত ফেরানো হয়। ইদানিং বাংলাদেশের বেশ কিছু সিনেমাতেও গান করলাম। কাজগুলো সরাসরি সঙ্গীতায়োজক থেকে এসেছে। আমি যেসব সঙ্গীতগুলোকে কাজ করি তাদের হাতে এ ধরনের প্রজেক্ট সব সময় থাকে না। আর আমি অনেক অন্তর্মুখী, ইন্ডাস্ট্রির কারোর সঙ্গেই আমার তেমন যোগাযোগ নেই, তাই কাজের সময় গানের মাথাতেও আমি আসি না। নাটকের গানে আমি নিয়মিত, বলা যায় প্রতি মাসেই বেশ কিছু কাজ হয়। বছর শেষে 30 থেকে 40টি গান তো করাই হয়। এগুলোতে ভালো সাড়াও পাই, দর্শক বেশ পছন্দ করেন। আর আমার কাজগুলোও তো আসে সঙ্গীতায়োজকদের মাধ্যমে। নাটকে যারা নিয়মিত তারা হয়তো আমার প্রতি বিশ্বাস রাখেন। মাহাতিম সাকিব শিল্পীর সৌজন্য। ধন্যবাদ সবাইকে।